একজন ব্যবসায়ীর ভাতিজি হঠাৎ উধাও হয়ে যায়। তার খোঁজ প্রায় 40 বছর ধরে কেউই পায় না। ফলে সেই ব্যবসায়ী মনে করতে থাকে যে তার ভাতিজিকে হয়তো কেউ হত্যা করেছে, যেটার পিছনে রয়েছে তার পরিবারের কেউ। এখন এই রহস্য উন্মোচন করতে গিয়ে সে দায়িত্ব দেয় দুজন প্রতিভাবান লোককে। তবে প্রশ্ন হচ্ছে, তারা ফাইনালি কি পারবে এই সব রহস্যের উন্মোচন করে তার ভাতিজিকে খুঁজে বের করতে? আজ সেই প্রশ্নের উত্তর দিতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটুর এক্সপ্লেনেশন নিয়ে। তোমাদের কাজ হলো একটা লাইক করা আর কমেন্ট করে নেক্সট কোন মুভিটা দেখতে চাও সেটা জানানো। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকে থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই, যাকে হেনরিক নামের একজন লোক ফোন দিয়ে একটা ফ্রেমের ব্যাপারে কথা বলছে। মূলত হেনরিককে কেউ বিনা অ্যাড্রেসে এই ফ্রেমটা পাঠিয়েছে। এরপর আমরা মুভির লিড ক্যারেক্টার মিকেলকে দেখতে পাই, যার উপর একটা আর্টিকেল লেখার কারণে কেস করা হয়েছে। আসলে মিকেল ছিল একজন জার্নালিস্ট যে একটা কোম্পানির হয়ে খবর লিখত। সে একটা জায়ান্ট কোম্পানির সিইও হ্যান্স এরিকের উপরে একটা আর্টিকেল লেখে। মিকেল সেই আর্টিকেলে লেখে হ্যান্স তার কোম্পানির আড়ালে মাদক ব্যবসা করে, কিন্তু সেই কোম্পানির সিইও উল্টো মিকেলের উপরেই কেস ঠুকে দেয়। এখন মিকেলের প্রমাণের অভাবে সেই কেস সে হেরে যায়। মিথ্যে কেস করার জন্য মিকেলকে এখন আবার সেই কোম্পানিকে প্রায় $7 লক্ষ জরিমানা দিতে হবে। এত কিছু ঘটার কারণে মিকেল দুঃখে চলে যায় তার অফিসে। তার অফিসের হেড ছিল একজন বিবাহিত মহিলা, যার সাথে মিকেলের একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই মহিলাটার নাম ছিল এরিকা। এরিকা মিকেলকে সরি বলে, কারণ সে মিকেলকে এই আর্টিকেল লিখতে বলেছিল। অন্যদিকে আমরা দুজন লোককে দেখতে পাই, যার মধ্যে চশমা পরা লোকটার নাম ছিল ফ্রোড। ফ্রোড তার সাথে থাকা সেই ছেলেটাকে বলতে থাকে, তুমি যাকে মিকেলের উপর ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছিলে সে আসলে কে? আসলে সেই লোকটা একটা এজেন্সি চালায়, যাদের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন লোকের উপরে ইনভেস্টিগেশন করে তথ্য বের করা। সেই লোকটি এর জবাবে বলে, আমি যাকে মিকেলের উপর ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিয়েছি তার নাম হচ্ছে লিজবেথ। ও একজন দক্ষ ইনভেস্টিগেটর ও হ্যাকার। ওকে দেখে তোমার প্রথমে একটু আজব লাগতে পারে, কিন্তু ও সবার থেকেই আলাদা। এরপরে আমরা লিজবেথকে দেখতে পাই। ফ্রোড লিজবেথকে মিকেলের ব্যাপারে কিছু বলতে বললে লিজবেথ বলে, মিকেল এমনিতেও অনেক ভালো মানুষ, তার আর্টিকেলে লেখা সকল কিছুই সত্য, কিন্তু প্রমাণ না থাকায় মিকেল এই কেসটা হেরে গিয়েছে। ফ্রোড লিজবেথকে মিকেলের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতে বলে, কিন্তু এই ব্যাপারে লিজবেথ তাকে কিছুই বলতে চায় না। ফ্রোড যখন লিজবেথের বসকে ফোর্স করে, তখন তার আর কোনো উপায় না পেয়ে লিজবেথ বলতে থাকে যে মিকেলের ডিভোর্স হয়ে গেছে এবং তার একটা মেয়েও আছে। এছাড়াও মিকেল তার বসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে লিজবেথ কিভাবে মিকেলের ব্যাপারে এত কিছু জানে? যেহেতু লিজবেথ একজন দক্ষ হ্যাকার, তাই সে মিকেলের কম্পিউটার হ্যাক করে সব তথ্য বের করে ফেলেছে। পরের দৃশ্যে আমরা লিজবেথকে ফ্রডের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে দেখি। ইনভেস্টিগেশন করতে করতে লিজবেথ হ্যান্স এরিক নামের এক ব্যক্তির ব্যাপারে জানতে পারে। এখন লিজবেথের মনে প্রশ্ন আসতে থাকে যে মিকেলের ব্যাপারে এত খবর ফ্রড কেন জানতে চাইছে। পরের দৃশ্যে আমরা মিকেলকে দেখতে পাই, যে তার মেয়ের সাথে অনেকদিন পর দেখা করতে গিয়েছে। কিছুক্ষণ পর মিকেলকে ফ্রোড কল দেয় এবং বলতে থাকে, আমার একজন এমপ্লয় মিস্টার হেনরিক তোমার সাথে দেখা করতে চায়। আসলে সে তোমাকে একটা বিশেষ কাজের জন্য জব অফার করতে চাচ্ছে, এর জন্য তোমাকে একটা ভালো অ্যামাউন্টও দেওয়া হবে। এসব শুনে মিকেল প্রথমে না করে দেয়, কিন্তু পরে ঠিকই তার সাথে দেখা করতে চলে যায়। মিকেল হেনরিকের সাথে দেখা করতে একটা শহরের রেল স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখানে মিকেলকে পিক আপ করার জন্য ফ্রোড অপেক্ষা করছিল। ফ্রোড মিকেলকে গাড়িতে করে নিয়ে যায় হেনরিকের বাড়িতে, যে বাড়িটা ছিল অনেক বড়। আর এখানেই আমরা প্রথমবারের মতন হেনরিককে দেখতে পাই। হেনরিকদের পরিবার এতটাই প্রভাবশালী ছিল যে তারা পুরো একটা আইল্যান্ড নিয়ে থাকতো, আর এই ব্রিজটা হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আইল্যান্ডে প্রবেশ ও বের হওয়া সম্ভব ছিল। এই পয়েন্টটা তোমরা কিন্তু মনে রেখো, কেননা কিছুক্ষণ পর গিয়ে এটা কাজে লাগবে। এরপরেই হেনরিক মিকেলকে এখানে আনার কথা বলতে থাকে। হেনরিক বলে, আজ থেকে প্রায় 40 বছর আগে আমার ভাইয়ের মেয়ে হেরিয়েক রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আমি অনেকভাবে চেষ্টা করেছি তাকে খোঁজ করার, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশ মনে করতো যে তার ভাতিজিকে কেউ হত্যা করেছে, এর জন্য পুলিশ এই কেসটাকে ক্লোজ করে দেয়। কিন্তু আমরা হেরিয়েকের কোনো ডেড বডি এখনো পর্যন্ত পাইনি, এর জন্য আমি চাই তুমি এই কেসটা সলভ করো। এই সব কথা শুনে মিকেল সরাসরি তাকে মানা করে দেয় এবং বলে যে 40 বছর ধরে এই কেসটা যেহেতু কেউ সলভ করতে পারেনি, তাহলে আমি কিভাবে করতে পারি, আমাকে দিয়ে এই কাজ হবে না। এই সব শুনে হেনরিক মিকেলকে বলে যে কয়েকদিন আগে তুমি যার সাথে কেস হেরেছো ও এক সময় আমারই হয়ে কাজ করতো, আমি তোমাকে ওর ব্যাপারে সকল প্রমাণ জোগাড় করে দেব। আর এই কথাটা শুনে মিকেল সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ তার পক্ষে এত বড় জরিমানা দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এরপর সে মিকেলকে তার ভাতিজির ছবি দেখিয়ে বলে যে হেরিয়েকের বাবা মানে আমার ভাই এখন আর বেঁচে নেই।
আমার মনে হয় হেরিয়েককে হত্যা করার পিছনে আমার পরিবারেরই কারো হাত আছে। এই সব বলার পর হ্যান্স তার পরিবারের পূর্ব ইতিহাস বলতে শুরু করে। হেনরিক বলে 1966 সালে আমাদের পুরো পরিবার একসাথে এই বাড়িতে বাস করত। তখন হেরিয়েকের বয়স ছিল মাত্র 16 বছর। একদিন আমাদের আইল্যান্ডে একটা প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল এবং আমাদের বাড়িতে চলছিল একটা ফ্যামিলি পার্টি। প্যারেড দেখার পর হেরিয়েক আমার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু তখন আমি ব্যস্ত ছিলাম, যার কারণে হেরিয়েকের সাথে আমি ওই সময় কথা বলিনি। তবে কিছুক্ষণ পর সেই ব্রিজটায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়। ট্রাকে থাকা সেই ড্রাইভার তখন ট্রাকের ভিতরে অজ্ঞান অবস্থায় ছিল। আমরা তখন সেখানে গিয়ে ট্রাক ড্রাইভারকে উদ্ধার করি। ঠিক সেই সময় হেরিয়েককে আমাদের ঘরে থাকা কাজের মেয়ে কিচেনের দরজা দিয়ে বাইরে যেতে দেখেছিল। তবে এরপর আমরা সপরিবারে ডিনার করতে বসি, কিন্তু খাবার টেবিলে তখন আমরা শুধু হেরিয়েককেই দেখতে পাইনি। আর সেই সময়ের পর থেকে আমি আর হেরিয়েককে কোনোদিনই দেখিনি। সেদিন এই আইল্যান্ড থেকে বের হওয়া পুরোপুরি অসম্ভব ছিল, কারণ আইল্যান্ড থেকে বের হওয়ার একমাত্র পথ হচ্ছে সেই ব্রিজটি, যেটাই ট্রাক অ্যাক্সিডেন্টের কারণে তা বন্ধ হয়ে যায়। সেই ব্রিজ থেকে ট্রাক সরাতে প্রায় 2 দিন লেগেছিল। ট্রাক সরাতে যারা কাজ করছিল তাদের কেউই হেরিয়েককে দেখেওনি, আর ওই 2 দিনে কোনো নৌকাও নদী পার হয়নি। আমি আশেপাশের সকল জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু হেরিয়েককে আমি কোথাও পাইনি। এই সব কথা শুনে মিগেল প্রশ্ন করে, আপনার কেন মনে হয় হেরিয়েককে মারার পিছনে আপনার পরিবারের কারো হাত রয়েছে? এর উত্তরে হেনরিক বলে, আমার পরিবারের বিজনেস মূলত আমিই চালাই। ভবিষ্যতে এই বিজনেসটা চালানোর দায়িত্ব আমি হেরিয়েককে দিতে চেয়েছিলাম, আর এটাই হয়তোবা কোনো কারণ হতে পারে তাকে হত্যা করার। এরপর হেনরিক মিগেলকে কিছু দেখানোর জন্য নিয়ে যায়। হেনরিক মিগেলকে বলতে থাকে, হেরিয়েক নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে প্রতি বছর আমার জন্মদিনে কেউ একজন আমাকে বিনা অ্যাড্রেসে একটা গিফট পাঠায়। গিফট হিসাবে সে আমাকে একটা ফটো ফ্রেম দিত, যা আমাকে আগে হেরিয়েক প্রতি বছরের জন্মদিনে উপহার হিসেবে দিত। এরপরেই হেনরিক মিগেলকে সেই উপহারগুলো দেখাতে থাকে। এবার হেনরিক বলে, আমি তোমাকে এই কাজটা দেওয়ার কারণ হচ্ছে আমি জানি যদি তুমি কোনো কিছু নিয়ে ইনভেস্টিগেশন করো তাহলে তুমি এর গভীরে গিয়ে ঠিকই সেটা বের করে ফেলতে পারবে, আর এই কারণেই আমি তোমাকে হায়ার করতে চাই। তুমি আমাকে এই কেসটা সলভ করে দিলে আমি তোমাকে অনেক টাকা দেব, এবং সেই সাথে সাথে আমি হ্যান্সের সকল গোপন তথ্য বের করে ফেলবো। এই সব কথা শুনে এবার মিকেল সরাসরি রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা লিজবেথকে দেখতে পাই, যে হ্যান্সের সার্ভারে একটা ডিভাইস সেট করা আসে যাতে সে হ্যান্সের সার্ভারে হ্যাক করে সব তথ্য বের করতে পারে। কাজ শেষ করে লিজবেথ রওনা দেয় তার গার্ডিয়ানের বাসায়। তবে সেখানে গেলে দেখা যায় যে তার গার্ডিয়ান বেহুশ অবস্থায় ফ্লোরে পড়ে আছে। লিজবেথ ভয় পেয়ে যায় এবং দ্রুত তার গার্ডিয়ানকে একটা হসপিটালে ভর্তি করায়। সেখানে থাকা ডাক্তারের মাধ্যমে লিজবেথ জানতে পারে যে তার গার্ডিয়ানের ব্রেন টিউমার হয়েছে, যার কারণে সে আর বেশি দিন বাঁচবে না। যেহেতু লিজবেথের বর্তমান গার্ডিয়ান বেশি দিন বাঁচবে না, সেহেতু তাকে নিলস নামের একজন নতুন গার্ডিয়ানের কাছে দেওয়া হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই গার্ডিয়ান ব্যাপারটা কি? গার্ডিয়ান হচ্ছে আমেরিকার তৈরি এমন একটা নিয়ম, যে নিয়মে কোনো ভারসাম্যহীন ব্যক্তির দৈনিক জীবনযাপন পরিচালনা এবং আর্থিক বিষয়ে পরিচালনা করার জন্য একজন লোক বা গার্ডিয়ান দেওয়া হয়, যে আপনার সকল ডিসিশন নেবে এবং কোন জায়গায় কি খরচ করতে হবে তার সম্পূর্ণ সে দেখাশোনা করবে। ধরুন আপনি একজন ভারসাম্যহীন লোক, এখন আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন, কিন্তু ঘুরতে আপনি তখনই যেতে পারবেন যখন আপনার গার্ডিয়ান আপনাকে অনুমতি দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন লিজবেথ একসময় অনেক নেশা করত, যার কারণে তাকে একটা গার্ডিয়ানের আন্ডারে রাখা হয়। লিজবেথের আগের গার্ডিয়ানটা অনেক ভালো ছিল, কিন্তু এখন তাকে যেই গার্ডিয়ানের কাছে দেওয়া হচ্ছে সে ছিল বেজায় খারাপ। লিজবেথের জমানো সকল টাকা নিলস তার কন্ট্রোলে রাখতো। লিজবেথ যখন টাকা চাওয়ার জন্য নিলসের কাছে যেত তখনই সে লিজবেথের সাথে শারীরিক সম্পর্ক করত এবং এরপরেই তাকে টাকা দিত। অন্যদিকে আমরা মিকেলকে দেখতে পাই, যে তারা অফিসে থাকা সকল জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এরিকা যখন মিকেলকে প্রশ্ন করে, তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ, তখন মিকেল বলে, আমি আর এই জবটা করব না। আমাকে হেনরিক নামের এক ব্যক্তি তার বায়োগ্রাফি লেখার জন্য হায়ার করেছে, এই জন্য এখন থেকে আমি সেখানেই থাকবো। এরিকা মিকেলকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিকেল কোনো কথা শোনে না এবং হেনরিকদের আইল্যান্ডে চলে যায়। সেখানে থাকার জন্য হেনরিককে তারা একটা বাড়ি উপহার দেয়। সেখানে মিকেলের সাথে দেখা করতে আসে সেই বুড়ো লোকটি, যাকে আমরা মুভির শুরুতে হেনরিকের সাথে কথা বলতে দেখেছিলাম। সেই লোকটি আসলে হেনরিকের বাড়ির কেয়ারটেকার ছিল এবং সে জানতো না যে মিকেল এখানে কেন এসেছে। এরপর মিকেল গিয়ে দেখা করে হেনরিকের সাথে। এই আইল্যান্ডটা যেহেতু হেনরিকদের ছিল, সেহেতু এখানে থাকা প্রত্যেকটা বাড়ির সাথে তাদের পরিবারের কেউ না কেউ বাস করত। হেনরিকের পরিবারের কে কোন বাড়িতে থাকে তার সকল তথ্য হেনরিক মিকেলকে একে একে বলতে থাকে। হেনরিক সেখানে একটা বড় বাড়ি দেখিয়ে বলে যে এই বাড়িটাতে আমার মেজো ভাই থাকে। সে তেমন একটা মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, যার কারণে সে ঘরের বাইরেও তেমন একটা বের হয় না। এরপর মিকেল গিয়ে দেখা করে সেই পুলিশ অফিসারের সাথে, যার উপরে হেরিয়েকের কেসটা হস্তান্তর করা হয়েছিল। সেই পুলিশ অফিসার বলে, হেরিয়েক যেদিন হারিয়ে যায় সেদিন তার বান্ধবীদের সাথে একটা প্যারেডে গিয়েছিল,
আমি হেরিয়েকের সেই বান্ধবীদের সাথে কথা বলে জানতে পারি যে হেরিয়েক ওই দিন কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিল, কিন্তু কোন বিষয় নিয়ে সে চিন্তিত ছিল সেটা কেউই জানে না। এছাড়া আমি হেরিয়েকের কোনো ডেড বডি পর্যন্ত এখনো পাইনি। যেহেতু এই আইল্যান্ডটা অনেক বড় ছিল সেহেতু হেরিয়েকের ডেড বডি খুঁজে পাওয়া আমাদের পক্ষে পুরাই অসম্ভব ছিল। এছাড়া হেরিয়েককে কারা হত্যা করতে পারে এটাও আমি এখনো পর্যন্ত বের করতে পারিনি। এরপর মিকেল একটা ডায়েরি দেখায় যেটা হেরিয়েকের ছিল। সে পুলিশ অফিসারকে বলে, আমি অলরেডি এই ডায়েরিটা অনেকবার দেখেছি কিন্তু তেমন কোনো কিছু এখান থেকে পাইনি। এরপর মিকেল বলে, তাহলে ডায়েরিতে থাকা এই নামগুলো এবং নাম্বারগুলো কিসের? এর উত্তরে পুলিশ অফিসার বলে, এখানে থাকা প্রত্যেকটা নাম্বার এক একজনের ফোন নাম্বার ছিল। আমি এই সব নাম্বারে কল দিয়েছি কিন্তু তাদের মধ্যে কেউই হেরিয়েককে চিনতই না। এরপর সেই পুলিশের সাথে কথা বলা শেষ হলে মিকেল যখন পায়ে হেঁটে একা একা বাড়ি ফিরছিল তখনই একজন মহিলা তাকে লিফট দেয়, আর এই মহিলাটি ছিল হেরিয়েকের বড় ভাই মার্টিনের স্ত্রী। মার্টিনের স্ত্রী মিকেলকে তাদের সাথে ডিনার করার অফার করেন। মিকেল জানতো যে এই মহিলাটা হেরিয়েকের ভাবি, তাই সে কিছু তথ্য বের করার আশায় তাদের সাথে ডিনার করার জন্য রাজি হয়ে যায়। তবে মার্টিনরা কিন্তু জানতো না যে মিকেল আসলে এই আইল্যান্ডে কেন এসেছে। তাই মার্টিন মিকেলকে প্রশ্ন করে যে তুমি এখানে কেন এসেছো? এর উত্তরে মিকেল বলে, আমি আসলে এখানে হেনরিকের বায়োগ্রাফি লেখার জন্য এসেছি। কথার তালে তালে মিকেল মার্টিনকে তার বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে মার্টিন বলে, 40 বছর আগে আমার বোন রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এরপর থেকে আমরা ওর কোনো সন্ধানই পাইনি। ও কি বেঁচে আছে না মারা গেছে সেটাও আমরা জানি না। এই দুর্ঘটনার পর আমাদের ফ্যামিলি বিজনেস আস্তে আস্তে ডুবতে থাকে। এই সব কিছু দেখে আমাদের পুরো পরিবার হতাশ হয়ে পড়ে। এভাবে কথা বলতে বলতেই হঠাৎ মিকেল মার্টিনদের বাড়িতে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। মার্টিন বলে, মনে হয় বাতাসের কারণে জানলাটা কিছু খুলে গেছে। এরপর মার্টিন সেই জানলাটা বন্ধ করার কথা বললে সেখান থেকে চলে যায়। পরের দিন মিকেলের সাথে দেখা করতে হেনরিকের মেজো ভাইয়ের মেয়ে সিসিলিয়া আসে। সিসিলিয়া যখন মিকেলের বাড়িটা ঘুরে দেখছিল তখন সে হেরিয়েকের ব্যাপারে কিছু রিসার্চ করতে দেখে, আর এইটা দেখে সে বুঝতে পারে যে মিকেল এখানে হেনরিকের ব্যাপারে কোনো বায়োগ্রাফি লিখতে আসেনি। সে এখানে এসেছে হেরিয়েকের রহস্য উন্মোচন করতে। এই সব দেখে মিকেল বলে, যেহেতু তুমি সব জেনেই গেছো তাহলে এবার তুমি তোমার কাজিন হেরিয়েকের ব্যাপারে আমাকে একটু সাহায্য করো। এই সব শুনে সিসিলিয়া বলে, আমি ওর ব্যাপারে তেমন কিছুই জানি না, কিন্তু তুমি যদি ওর ব্যাপারে কিছু জানতে চাও তাহলে তোমাকে লন্ডনে গিয়ে আনিতার সাথে দেখা করতে হবে, কারণ সেই ছিল একমাত্র ব্যক্তি যে হেরিয়েকের সাথে অনেক ঘনিষ্ঠ ছিল। এই বড় লিড পাওয়ার পর মিকেল রওনা দেয় লন্ডনের উদ্দেশ্যে। লন্ডনে গিয়ে মিকেল আনিতার লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে আনিতা এখন তার অফিসে আছে, তাই সে সোজা চলে যায় আনিতার সাথে দেখা করার জন্য তার অফিসে। দেখা হওয়ার পর প্রথমে আনিতা মিকেলের সাথে কথা বলতে চায় না, কিন্তু পরে যখন মিকেল পরিচয় দেয় যে সে হেনরিকের বায়োগ্রাফি লিখছে তখন আনিতা রাজি হয় মিকেলের সাথে কথা বলতে। আনিতা বলে, আমি প্রায় 20 বছর ধরে আমার পরিবারের সাথে দেখা করিনি। আমি এখন এখানেই সেটেল হয়ে গেছি। আমি জানি না তারা কেমন আছে। মিকেল কথায় কথায় হেরিয়েকের ব্যাপার জিজ্ঞেস করলে আনিতা বলে, হেরিয়েকের জীবনটা খুব সুখের ছিল না। সে পারিবারিকভাবে অনেক চাপে থাকতো। হেরিয়েক ছিল আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভিন্ন। ও সবসময় বাইবেল পড়তে পছন্দ করত। এই সব কথা শুনে মিকেল বুঝতে পারে যে তাদের পরিবারের বেশিরভাগ মেম্বার শুধু নিজেকে নিয়ে ভাবত, কিন্তু এর মধ্যে হেরিয়েক ছিল বেশ ভিন্ন একটা পার্সন। এর কিছুদিন পর মিকেলের সাথে দেখা করতে এরিকা আসে। সেদিন হেনরিক, মিকেল এবং এরিকা তাদের সাথে লাঞ্চ করার জন্য দাওয়াত দেয়। সেখানে মার্টিনও উপস্থিত ছিল। কথায় কথায় হেনরিক এরিকাকে বলে, তোমাদের কোম্পানির অবস্থা তো তেমন একটা ভালো না, তাই আমি তোমাদের কোম্পানিতে কিছু ইনভেস্টমেন্ট করতে চাই, কারণ আমি চাই না তোমার কোম্পানি এত দ্রুত ধ্বংস হয়ে যাক। এটাই শুনে এরিকা বলে, আপনাদের মধ্যে এত প্রভাবশালী পরিবার যদি আমাদের পাশে থাকে তাহলে তো সেটা আমাদের কোম্পানির জন্য অনেক গর্বের বিষয়, কিন্তু আপনাদের জন্য যদি আমার কাজের কোনো ব্যাঘাত ঘটে তাহলে সেটা আমার কোম্পানির জন্য ভালো হবে না। এর জবাবে হেনরিক বলে, আমাদের পরিবার তোমার কোম্পানির কাজে কোনো নাকও গলাবে না, এটা আমার তোমার কাছে প্রমিস রইল। এই কথা শুনে এবার এরিকাও রাজি হয়ে যায়, কারণ তার কোম্পানিতে এখন অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু মিকেল এটা চাচ্ছিল না। তাই সে এরিকাকে বলে, হেনরিকের পরিবার এতটা সুবিধার না, তোমার কোনো আইডিয়াও নেই যে তাদের পরিবারের মধ্যে কি চলছে, কিন্তু কথায় আছে না, মায়া মানুষ বেশি বোঝে। ঠিক সেভাবে এরিকাও মিকেলের কোনো কথাই শোনে না। এরপর আমরা আবারও লিজবেথকে দেখতে পাই, যে কিছু টাকা নেওয়ার জন্য তার গার্ডিয়ানের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে গিয়ে লিজবেথ নেনসলকে বলতে থাকে, আপনি কি প্রতিবারই আমার সাথে এরকম খারাপ কিছু করবেন যখন আমি টাকা চাইতে আসবো? এর উত্তরে সে কিছুই বলে না এবং লিজবেথের হাতে একটা হ্যান্ডক্যাপ পরিয়ে দিয়ে তার মুখে একটা জোরে ঘুষি মারে। এই আঘাতের ফলে লিজবেথ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসার পর লিজবেথ নিজেকে আবিষ্কার করে একটা খাটের উপরে। এখন তোমরা তো বুঝতেই পারছো যে নেনসন এখানে লিজবেথের সাথে কি করতে চলেছে। এমন অবস্থায় লিজবেথ ছিল পুরোই অসহায়।
সে পারছে না কাউকে কিছু বলতে বা নিজে নিজে এই সবকিছু সইতে। লিজবেথের অনেক কাকুতো মিনতির পরেও নেলসন তাকে ছাড় দেয় না। এরপর সে ঘৃণিত কাজ করার পর লিজবেথকে সে তার প্রয়োজন মতন টাকা দিয়ে বিদায় করে দেয়। লিজবেথের পর একটা শপে যায় কিছু জিনিসপত্র কিনতে। শপে থাকা টিভিতে তখন একটা নিউজ চলছিল। সেই নিউজে লিজবেথ হেনরিক ও মার্টিনকে দেখতে পায়, যারা অফিসিয়ালি বলে দেয় যে এরিকার ম্যাগাজিন কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং হ্যান্স এরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলে যে আমি তোমার কোম্পানির সকল গোপন তথ্য এই ম্যাগাজিন কোম্পানির মাধ্যমে ফাঁস করব। এই সব দেখে লিজবেথ দ্রুত তার বাসায় চলে যায় এবং হ্যান্সের সার্ভার থেকে কিছু ডাটা ডাউনলোড করে। পরের দিন আমরা মিকেলের কাছে 3টা ছবি দেখতে পাই, যেটা সে হেরিয়েকের পুরানো ফাইল ঘেটে বের করেছে। সেই ছবিটা ছিল ওই সময়কার যখন হেরিয়েক প্যারেড দেখতে গিয়েছিল। ওই ছবিগুলোর মধ্যে মিকেলের একটা ছবিতে নজর যায়, যেখানে কোনো একটা বাড়ির জানলার মধ্যে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল। সেই মেয়েটির চেহারা অনেক ব্লার হয়েছিল, যার কারণে সে বুঝতে পারছিল না যে এই ছবিটা হেরিয়েকের নাকি আনিতার। মিকেল বাকি দুটা ছবিতেও হেরিয়েককে দেখতে পায়, যে তার বান্ধবীদের সাথে ছিল। মিকেল ওই ছবিগুলোর পেছনের সেই দোকানের নাম দেখতে পায়, যারা মূলত এই ছবিগুলো তুলে দিয়েছিল। তাই মিকেল দ্রুত চলে যায় সেই দোকানের উদ্দেশ্যে। এবার সেখানে গিয়ে সে ওই দিনের তোলা আরো অনেকগুলো ছবি কালেক্ট করে ফেলে। অন্যদিকে আমরা লিজবেথকে দেখতে পাই, যে তার গার্ডিয়ানের কাছে আবারও গিয়েছিল কিছু টাকা নিতে। এবার লিজবেথকে দেখতে একটু অন্যরকম লাগছিল। আগের বার যখন নেলসন তার সাথে খারাপ কাজ করে, তখন লিজবেথ তার সাথে একটা গোপন ক্যামেরা এনেছিল, যার মাধ্যমে লিজবেথ ওই দিনের ঘটা সকল ঘটনা রেকর্ড করে রাখে। এরপর লিজবেথ সুযোগ পেয়ে নেলসনকে একটা ডিভাইসের মাধ্যমে শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। হুশ আসার পর আমরা নেলসনকে ঠিক ওভাবেই বেঁধে রাখতে দেখি যেভাবে নেলসন তাকে বেঁধে রেখেছিল। লিজবেথ সেই ভিডিওটা প্লে করে দেয়, যেটা সে আগের বার রেকর্ড করে রেখেছিল। এই ভিডিও দেখে নেলসন পুরোই ভড়কে যায়। তারপর লিজবেথ বলতে থাকে, আমি আগে থেকেই জানতাম তুই আমার সাথে এমন কিছুই করবি, তাই আমি একটা ক্যামেরা নিয়ে এসেছিলাম তোর আসল চেহারা সবার সামনে বের করার জন্য। লিজবেথ একটা মোটা রড নেলসনের পিছন দিক দিয়ে ঢুকিয়ে দেয়। এরপর বলে, তুই আজকে তাদের বলে দিবি যে লিজবেথের কোনো গার্ডিয়ানের প্রয়োজন নেই, সে নিজের খরচ নিজেই চালাতে পারবে। সেই সাথে আমার নামে একটা ভালো রিপোর্টে লিখবি। আর তোকে যদি নেক্সট টাইম কোনো মেয়ের সাথে এমন করতে দেখি, তাহলে তোর এই ভিডিও আমি সব জায়গায় ছড়িয়ে দেব। এর ফলে তোর চাকরিও যাবে, সাথে তোর জেল ফ্রি। এরপর লিজবেথ রাগের চোটে তার গায়ে একটা ট্যাটু আঁকাতে শুরু করে, যে ট্যাটুতে লেখা ছিল যে আই এম এ র্যাপিস্ট পিগ। এমন এক শাস্তি দেওয়ার পর লিজবেথ এবার সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিকেলকে দেখতে পাই, যে তার ল্যাপটপে সেই ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। সেই ছবিগুলো দেখে সে একটা জিনিস নোটিস করে যে হেরিয়েক যে রাস্তায় দাঁড়িয়ে ছিল তার ঠিক উল্টো পাশে এমন কেউ ছিল যাকে দেখে সে ভয় পাচ্ছিল। পরের দিন মিকেল কিছুক্ষণের জন্য বাইরে হাঁটতে যায়। এরপর বাড়ি ফিরে এসে সে দেখতে পায় তার মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। আসলে মিকেলের মেয়ে একটা বাইবেল ক্যাম্পে যাচ্ছিল। যাওয়ার পথে এই আইল্যান্ডটা পড়াতে মিকেল তার বাবার সাথে দেখা করতে এসেছে। মিকেল একজন নাস্তিক ছিল। তার মেয়ে যে একটা বাইবেল ক্যাম্পে যাচ্ছে সেটা তার মোটেও পছন্দ ছিল না, কিন্তু সে তার মেয়েকে কিছুই বলতে চায় না। মিকেল যখন তার মেয়েকে ট্রেনে উঠিয়ে দিতে যাচ্ছিল, তখন তার মেয়ে বলে, তুমি কি বাবা খ্রিস্টানদের ব্যাপারে কোনো বই লিখছো? এর উত্তরে মিকেল বলে, না তো, তুই আমাকে হঠাৎ এই প্রশ্ন করলি কেন? এর জবাবে তার মেয়ে বলে, আমি তোমার ঘরে থাকা একটা ডায়েরিতে বাইবেলের কিছু নাম ও নাম্বার লিখতে দেখেছি। আর এটা শুনেই মিকেল এবার অবাক হয়ে যায়। সে জলদি বাসায় গিয়ে সেই ডায়েরিতে থাকা নাম্বারগুলো বাইবেলে খুঁজতে থাকে। সেই নাম্বারগুলো খুঁজে সে কিছু লেখা দেখতে পায়, যেখানে কিছু শাস্তির কথা বলা ছিল। সেই ডায়েরিতে থাকা ব্যক্তিকে ঠিক সেভাবে মারা হয়েছিল যেভাবে না বাইবেল শাস্তির কথা বলা হয়েছে। মিকেল এই বিষয়টা নিয়ে পুলিশ অফিসারের সাথে কথা বলছিল। ঠিক তখনই সে জানতে পারে যে হেনরিকের হার্ট অ্যাটাক হয়েছে, যার কারণে মার্টিন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। সেই রাতেই ফ্রোড মিকেলের সাথে দেখা করতে আসে। মিকেল ফ্রোডকে বলে, আচ্ছা তুমি কি বলতে পারবে হ্যান্স হেনরিকের বিরুদ্ধে কি প্রমাণ হেনরিকের কাছে রয়েছে? এর জবাবে ফ্রোড বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখন মিকেল বলে, আজকে যদি হেনরিকের কিছু হয়ে যায় তাহলে তো আমার এই কেসটি নিয়ে ইনভেস্টিগেশন করে কোনো লাভই হবে না। এর জবাবে ফ্রোড বলে, হেনরিকের কন্ডিশন এখন স্বাভাবিক আছে, তুমি হেনরিককে নিয়ে এত চিন্তা করো না। ও যদি তোমাকে কোনো কথা দিয়ে থাকে তাহলে অবশ্যই সে সেটা পালন করবে। এখন মিকেল ফ্রোডের কাছে একজন অ্যাসিস্ট্যান্ট চায়, যে তাকে এই কেসের ব্যাপারে সাহায্য করবে, কারণ ওর একার পক্ষে এত দরাদরি করা সম্ভব হচ্ছিল না। এই কথা শুনে ফ্রোড তাকে লিজবেথের ব্যাপারে বলে। সে বলে লিজবেথ তার কাছে অনেক
দক্ষ এবং জানলে অবাক হবে যে তোমার ব্যাপারে সকল তথ্য সেই আমাকে বের করে দিয়েছিল। আর এটা শুনে মিকেল পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারেনি কেউ তার ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। যাক, পরের দিন মিকেল চলে যায় লিজবেথের বসের কাছে। মিকেল লিজবেথের ব্যাপারে কিছু বলতে বললে সে প্রথমে কিছু বলতে চায় না, কারণ সে জানতো কিছুদিন আগে লিজবেথ যার ব্যাপারে তথ্য বের করে দিয়েছে সে তার সামনেই বসে আছে এবং তাকে ধরতেই মনে হয় মিকেল এখানে এসেছে। মিকেল এটা বুঝতে পারে, তাই সে ওই বসকে বলে আমাকে এখানে ফ্রড পাঠিয়েছে। আর এই কথাটা শুনে সেই বস লিজবেথের লোকেশন দিয়ে দেয়, কারণ তাকে ফ্রড আগেই বলে দিয়েছিল যে লিজবেথকে হায়ার করতে আমার একজন লোক আসবে। এরপর মিকেল চলে যায় বসের দেওয়া সেই লোকেশনে যেখানে লিজবেথ থাকতো। মিকেল তার বাসার দরজায় নক দিয়ে তার পরিচয় দিলে লিজবেথ ভয় পেয়ে যায়, কারণ কিছুদিন আগে সে এই লোকটার ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিল। মিকেল বলে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে একটা জব অফার করতে এসেছি এবং তোমার ব্যাপারে আমাকে ফ্রডই সাজেশন করেছে। এসব কথা শুনে লিজবেথ একটু স্বস্তি পায় এবং সে মিকেলকে ঘরে ঢুকতে দেয়। মিকেল পুরো কেসের সকল তথ্য লিজবেথকে দিয়ে দেয়, যা সে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন করে বের করেছে। লিজবেথ এই কেসটিতে মিকেলকে সাহায্য করার জন্য রাজি হয়। এরপর মিকেল যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় সে বিড়ালকে যে খাবার দিয়েছিল সেটা ঠিক সেভাবেই পড়ে আছে। আসলে মিকেল সেখানে একটা বিড়াল পালতো। সে যখন বিড়ালের খাবারটি নিয়ে বাড়িতে ঢোকে তখন দেখতে পায় যে বিড়ালটা অলরেডি বাড়ির ভিতরেই আছে, কিন্তু সে তো সব দরজা জানালা বন্ধ করে দিয়েছিল, তাহলে বিড়াল ভিতরে ঢুকলো কি করে? তখন সে বুঝতে পারে যে তার যাওয়ার পর কেউ তার বাড়িতে প্রবেশ করেছে। মিকেল হেনরিকের সাথে দেখা করতে হসপিটালে গেলে মার্টিনের মাতাকে উল্টাপাল্টা কথা বলে তাড়িয়ে দেয়। সেই রাতে মিকেল গিয়ে দেখা করে মার্টিনের সাথে। মার্টিন তাকে তার মায়ের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং বলে আমার বাবার মৃত্যুর পর থেকে আমার মায়ের একটু অ্যাঙ্গার প্রবলেম রয়েছে, আর এটার কারণেই আমাকে ও হেরিয়েককে হেনরিক পেলেছিল। আমি চাই হেনরিক পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার আগে তুমি দ্রুত এই কেসটা সমাধান করো। ঠিক তখনই সেখানে মিকেলের সাথে দেখা করতে লিজবেথ আসে। এরপর সে লিজবেথকে নিয়ে চলে যায় তার বাসায়। হেরিয়েক যে নামগুলো সেই ডায়েরিতে লিখেছিল তারা প্রত্যেকেই মেয়ে ছিল এবং তাদেরকে রেপ করার পর ঠিক সেভাবেই মারা হয়েছিল যেভাবে বাইবেলের শাস্তির কথা বলা হয়েছে। এই মেয়েদের প্রত্যেককে মারার পিছনে একজন সিরিয়াল কিলারের হাত আছে, কারণ তাদের প্রত্যেককে অনেক খারাপভাবে হত্যা করা হয়েছিল, যা একজন সিরিয়াল কিলারই করতে পারে। তবে মিকেল বুঝতে পারে না যে হেরিয়েকের সাথে সেই সিরিয়াল কিলারের কি সম্পর্ক। তখন লিজবেথ বলে সেই সিরিয়াল কিলারকে হেরিয়েক খুঁজছিল। যেই 5 জন মেয়েকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকেই ইহুদি ছিল। আমার মনে হয় সিরিয়াল কিলার হেনরিকদের পরিবারের মধ্যে লুকিয়ে রয়েছে, কারণ তাদের পরিবারের কিছু লোক নাস্তিক ছিল, আর নাস্তিক মানে হচ্ছে তারা কোনো ধর্মকেই দেখতে পারে না। তখন মিকেল প্রশ্ন করে সিরিয়াল কিলার তাহলে হেরিয়েককে মারবে কেন? সে তো কোনো ইহুদি ছিল না। কিন্তু এর উত্তর লিজবেথের কাছে ছিল না। অনেক রাত হয়ে যাওয়ার কারণে লিজবেথ সেদিন মিকেলদের বাড়িতেই থাকে। পরের দিন লিজবেথ হেরিয়েকের প্যারেডের দিনের ছবিগুলো দেখতে থাকে। তখন সে একটা জিনিস নোটিস করে যে হেরিয়েকের পিছনে থাকা একটা মেয়ে প্যারেডের ছবি তুলছিল। এর মানে তার কাছে রাস্তার উল্টো পাশের হয়তো ছবি থাকবে, আর রাস্তার উল্টো পাশের ছবি পেলেই তো মিকেল বুঝে যাবে যে কাকে দেখে হেরিয়েক এত ভয় পাচ্ছিল। এরপর তারা দুজনে বেরিয়ে যায় নিজ নিজ কাজে। এদিকে আমরা লিজবেথকে দেখতে পাই যে কিছু টাকা উঠাতে ব্যাংকে গিয়েছিল, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলে তোমার রিপোর্ট এতটাও ভালো না যে তুমি একা একাই টাকা তুলতে পারবে। কিন্তু লিজবেথ একটু জোর দিলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে টাকা দিতে বাধ্য হয়। এরপর লিজবেথ গিয়ে দেখা করে নেনসলের সাথে। সেখানে নেনসল লিজবেথকে দেখেই ভয় পেয়ে যায়। লিজবেথ বলে তোকে আমি বলেছি আমার নামে একটা ভালো রিপোর্ট করে দিতে, আমি কিন্তু তোকে আর সেকেন্ড বার বলবো না। তুই আজকে আমার নামে একটা ভালো রিপোর্ট না লিখিস তাহলে তোর কিন্তু খবর আছে। অন্যদিকে আমরা মিকেলকে দেখতে পাই যে ওই মেয়ের সন্ধান সে পেয়ে গেছে যে এই ছবিগুলো তুলেছিল। সে এই সন্ধানটি পেয়েছিল সেই পুলিশ অফিসারের কাছ থেকে। সে দ্রুত তার সাথে দেখা করতে চলে যায়। মিকেল তাকে সেই প্যারেডের দিনের কথা মনে পড়িয়ে দিলে তার ওই দিনের কথা মনে পড়ে যায়, কারণ ওই দিন সে তার ফিউচার হাজবেন্ডের সাথে প্রথমবার দেখা করেছিল। মিকেল বলে আপনি ওই প্যারেডের দিনে যে ছবিগুলো তুলেছেন সেগুলোকে আমি একটু দেখতে পারি? তখন সেই মহিলাটি মিকেলকে একটা অ্যালবাম দেয় যেখানে তার তোলা ওই দিনের সকল ছবি ছিল। সে ওই ছবিটাকেও দেখতে পায় যেখানে ওই লোকটির ছবি ছিল যাকে দেখে হেরিয়েক ভয় পাচ্ছিল, কিন্তু সেই লোকটার চেহারা ঠিকমতো দেখা যাচ্ছিল না। মিকেল আরো গভীরভাবে কিছু তথ্য বের করার জন্য তার ইনভেস্টিগেশন করা বোর্ডের দিকে তাকায়। সেখানে থাকা একটা নিউজ পেপার পড়ে মিকেল জানতে পারে যে হেরিয়েকের বাবাকে কেউ রহস্যজনকভাবে হত্যা করেছিল। যেই বাড়িটিতে মার্টিনের বাবার লাশ পাওয়া গিয়েছিল মিকেল সেখানে কিছু তথ্য পাওয়ার আশায় চলে যায়, কিন্তু তেমন কিছু সে খুঁজে পায় না। তবে মিকেল যখন সেই বাড়ি থেকে বের হয় তখন কেউ একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু গুলিটা মিকেলের কপাল ছুঁয়ে মিস হয়ে যায়। মিকেল তার জীবন বাঁচাতে জলদি সেখান থেকে পালাতে থাকে, আর ওদিকে লিজবেথ হেনরিকের বাড়ির চারপাশে ক্যামেরা লাগাতে থাকে।
ঠিক ওই সময় মিকেল বাড়িতে এসে পৌঁছালে মিকেলের এই অবস্থা দেখে লিজবেথ তার ক্ষতস্থানে একটু মলম লাগিয়ে দেয়, আর এই সময় তারা একে অপরের বেশ কাছে চলে আসে। পরের দিন মিকেল ও লিজবেথ চলে যায় মার্টিনের বাড়িতে ফ্রড ও মার্টিনের সাথে দেখা করতে। মিকেল তাদেরকে বলে যে কাল বিকালে কেউ একজন আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, গুলিটা একটুর জন্য আমার মাথায় লাগেনি। তবে এটা শুনে ফ্রড বলে কেউ হয়তোবা শিকার করতে গিয়ে গুলি চালিয়েছে এবং সেটা তোমার আশপাশ দিয়ে চলে গেছে। এটা শুনে মিকেল ফ্রডের উপরেই সন্দেহ করতে থাকে, কারণ সেখানে তাকে শুধু একবার গুলি করা হয়নি, কেননা সে যখন পালাচ্ছিল তখন তাকে লক্ষ্য করে আরো কয়েকবার গুলি চালানো হয়। এবার মিকেল এই ইনভেস্টিগেশনের খাতিরে হেনরিকদের পারিবারিক ব্যবসার 150 বছরের সকল রেকর্ড চেক করার পারমিশন চায়। তবে এই জিনিস দিতে ফ্রড পুরোপুরি মানা করে দেয়। মার্টিন বলে তুমি মিকেলকে সবকিছু দিয়ে দাও, আমরা ওর কাছ থেকে কিছু লুকোতে চাই না, আমরা চাই এই কেসটার সমাধান দ্রুত হোক। পারমিশন নেওয়ার পর মিকেল লিজবেথকে একটা কাজ দেয়। অন্যদিকে আমরা মিকেলকে দেখতে পাই যে কিছু পুরানো ছবি নিয়ে ঘাটাঘাটি করছিল। সেই ছবিগুলো ছিল ওই সময়কার, যখন সেই ব্রিজে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিকেল সেই ছবিগুলোতেও তেমন কিছুই পায় না। তবে হঠাৎই তার একটা ছবিতে চোখ পড়ে, যেখানে একজন লোক সেই অ্যাক্সিডেন্ট হওয়া ট্রাকটির কিছু ছবি তুলছিল। মিকেল ছবিতে থাকা সেই লোকটাকে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারে যে সেই লোকটা হচ্ছে হেনরিকদের বাড়ির কেয়ারটেকার। তাই সে দ্রুত চলে যায় তার কাছে এবং তার তোলা সেই ছবিগুলো দেখাতে বলে। হেনরিকের বাড়ির কেয়ারটেকার মিকেলকে সেই ছবিগুলো দেখানোর জন্য দিয়ে দেয়, কিন্তু সেই ছবিতে সে তেমন কিছুই পায় না। মিকেল সেই ছবিগুলো দেখতে দেখতে এমন একটা ছবি পায় যেখানে একজনের চেহারা ব্লার হয়েছিল। মিকেল তখন তাকে এই লোকটা কে হতে পারে সেটা জিজ্ঞেস করলে সে জানায় যে এটা তো মার্টিন, আমরা এই ছবিটা তুলেছিলাম অ্যাক্সিডেন্টের ঘটনার পর। এবার মিকেলের মার্টিনের প্রতি সন্দেহ হতে থাকে। সে বুঝে ফেলে যে প্যারেডের দিন হেরিয়েক যাকে দেখে ভয় পাচ্ছিল সে আর কেউই নয়, সে ছিল তার ভাই মার্টিন। কারণ হিসেবে সেই কেয়ারটেকারের দেওয়া ছবিতে মার্টিন যে স্যুটটা পরেছিল একই স্যুট সেই ব্যক্তি পরেছিল যাকে দেখে হেরিয়েক ভয় পাচ্ছিল, কিন্তু তার চেহারা ঢাকা থাকায় মিকেল তখন তাকে চিনতে পারেনি। এছাড়া মার্টিনদের বাড়িতে যখন মিকেল ডিনার করতে গিয়েছিল তখন সে বলেছিল যে তার বোনকে যখন হত্যা করা হয়েছে তখন সে এই আইল্যান্ডে ছিল না, কিন্তু তাদের বাড়ির কেয়ারটেকার তো বলছে অ্যাক্সিডেন্টের পর তারা এই ছবি তুলেছে। তাহলে কি মার্টিন মিথ্যা বলছে এবং তার বাবার মৃত্যুর পরে সেই কি এই কাজগুলো করে যাচ্ছে যেগুলো তার বাবা আগে করতো? এই সব কিছু মাথায় নিয়ে মিকেল লিজবেথের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় লিজবেথের ফোনে তার কল যাচ্ছিল না, যার ফলে মিকেল এবার মার্টিনের ব্যাপারে কিছু তথ্য বের করার জন্য মার্টিনের বাড়িতে একা যায় এবং লুকিয়ে একটা ঘরে প্রবেশ করে। এদিকে লিজবেথ সেই মেয়েদের ব্যাপারে আরো বেশ কিছু তথ্য বের করে জানতে পারে যে যেই সকল মেয়েদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে একজন ছিল যার সাথে মার্টিনের বাবার কোনো সম্পর্ক ছিল না। সেই মেয়েটি এবং মার্টিন একই স্কুলে পড়াশোনা করত, কারণ তাদের দুজনের জামার লোগো একই ছিল। আর এখানে লিজবেথও বোঝা যায় যে হেরিয়েক সেদিন তার ভাইকে দেখেই ভয় পাচ্ছিল। অন্যদিকে মিকেল মার্টিনের বাড়িতে তল্লাশি চালায়, তবে ঠিক সেই সময় মার্টিন তার বাড়িতে চলে আসে। মিকেল কোনো রকম বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু মার্টিন এবার তাকে দেখেই ফেলে। তবে এই সব কিছু লুকিয়ে সে মিকেলকে ঘরে আসতে বলে এবং তার ইনভেস্টিগেশন কত দূরে গিয়েছে সেটা জিজ্ঞেস করে। মিকেল লুকিয়ে একটা ছুরি তার হাতে নিয়ে রেখেছিল। এবার মার্টিন মিকেলকে বন্দুকের নিশানায় রেখে সেই ছুরিটা টেবিলে রাখতে বলে। ঠিক সেই সময় মিকেলের আসলে কিছু করার ছিল না, তাই সে সেই ছুরিটা সেখানে রেখে দিতে বাধ্য হয়। এবার মার্টিন মিকেলকে তার বেসমেন্টে নিয়ে যেতে থাকে। সেখানে নিয়ে মার্টিন এক ধরনের গ্যাস ছেড়ে দেয়, যার কারণে মিকেল সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। হুশ আসার পর মিকেল নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। ঠিক এরপরেই মার্টিন মিকেলকে জিজ্ঞেস করে যে তুমি আমার ব্যাপারে কি কি জানতে পেরেছো। এদিকে আমরা লিজবেথকে দেখতে পাই যে মিকেলের ঘরে এসে মিকেলকে দেখতে পায়নি। সে মিকেলের টেবিলে থাকা সমস্ত জিনিসপত্র দেখে বুঝতে পারে যে মিকেল এই সকল সত্য জেনে গেছে। লিজবেথ তার লাগানো সেই ক্যামেরা চেক করে জানতে পারে যে মিকেল এখন মার্টিনদের বাড়িতে রয়েছে। অন্যদিকে মার্টিন অনেক গর্ব করে বলতে থাকে যে আমি এবং আমার বাবা অনেক বছর ধরে মেয়েদেরকে রেপ করে আসছি। আমরা কিন্তু সেই মেয়েদেরকে শুধু রেপ করে ছেড়ে দিতাম না, রেপ করার পর তাদের শরীর থেকে অল্প অল্প করে মাংস কাটতাম এবং সেই মাংসগুলো আমরা মজা করে রান্না করে খেতাম। তাদের কষ্ট দেখে আমাদের অনেক ভালো লাগতো। আর ওই দিনের ডিনারে তোমাকে আমি যেই মাংস খাইয়েছিলাম সেটা ছিল একটা মেয়ের মাংস। এছাড়াও সেখানে তুমি যে অদ্ভুত আওয়াজটা শুনতে পেয়েছিলে সেটা ছিল ওই মেয়ের ব্যথার কান্না। এই সব শুনে মিকেল বুঝতে পারে মার্টিন ও তার বাবা একজন সাইকো কিলার ছিল।
তাই সে এত কথা না বাড়িয়ে হেরিয়েককে তারা হত্যা করেছে কিনা তা জিজ্ঞেস করে। তবে এই কথাটা শুনে মার্টিন বেশ রেগে যায়। সে বলে, আমি হেরিয়েককে হত্যা করিনি। এই কথা শুনে মিকেল বুঝতে পারে যে হেরিয়েককে মার্টিন হত্যা করেনি। মার্টিন মিকেলকে মারতেই যাবে, ঠিক তখন এলিজাবেথ এসে মার্টিনকে এক লোহার রড দিয়ে আঘাত করে বসে, যার ফলে এবার মার্টিনের চোয়াল একদম ভেঙে যায়। লিজবেথ মার্টিনের বাঁধন খুলতে খুলতে মার্টিন সেখান থেকে একটা গাড়ি নিয়ে ব্রিজের দিকে পালাতে থাকে। লিজবেথ একটা বন্দুক নেয় এবং মার্টিনের গাড়িটা পাঞ্চার করে ফেলে। সঠিক সময়ে লিজবেথ তার বাইকটিকে নিয়ে মার্টিনের গাড়ির সামনে চলে আসে। মার্টিন লিজবেথকে ঠেলা দিতে যাবে, ঠিক তখনই লিজবেথ তার বাইকটিকে সরিয়ে ফেলে, যার কারণে মার্টিনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিজবেথ তার বাইক থেকে নেমে মার্টিনকে মারতেই যাবে, ঠিক তখনই মার্টিনের গাড়ি ব্লাস্ট হয়ে যায়, যার কারণে এবার মার্টিন সেখানেই মারা যায়। কিন্তু লিজবেথের মনে একটা প্রশ্ন থেকে যায় যে হেরিয়েককে আসলে কে হত্যা করেছে। মিকেল লিজবেথকে বলে হেরিয়েককে মার্টিন অথবা তার বাবা কেউই হত্যা করেনি, কারণ হেরিয়েক গায়েব হয়ে যাওয়ার 1 বছর আগেই তার বাবা মারা যায়। হতে পারে হেরিয়েক এখনো বেঁচে আছে এবং সে চিরদিনের জন্য এখান থেকে চলে গেছে, আর এই ব্যাপারটা শুধুমাত্র একজনই বলতে পারবে যে লন্ডনে থাকে। মিকেল, লিজবেথ এবং লিজবেথের কিছু হ্যাকার বন্ধুদের নিয়ে রওনা দেয় লন্ডনের উদ্দেশ্যে। লন্ডনে গিয়ে মিকেল দেখা করে আনিতার সাথে এবং তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে শোনায়, কিন্তু আনিতা বলে দেয় সে তার ফ্যামিলি নিয়ে কোনো ধরনের কথা শুনতে চায় না, তাদের যা ইচ্ছা হোক এতে তার কিছুই আসে যায় না। এরপর মিকেল একটা ভ্যানে এসে বসে, যেখানে লিজবেথ তার হ্যাকার বন্ধুরা অলরেডি আনিতার ফোন ও কম্পিউটার হ্যাক করে ফেলেছিল। তারা ভাবছিল যে আনিতা যখন জানতে পারবে হেরিয়েকের ভাই মারা গেছে তখন সে নিশ্চয়ই হেরিয়েককে ফোন দিবে, কিন্তু আনিতা তো হেরিয়েককে কলই দেয় না, উল্টো অনলাইন থেকে জুয়েলারি কেনা শুরু করে। এই সব দেখে মিকেল এবার সবকিছু বুঝতে পারে, তাই সে ফন্দি করে পরের দিন আনিতার অফিসে চলে যায় এবং আনিতাকে পিছন থেকে হেরিয়েক নামে ডাক দেয়। মিকেল তাকে বলে, তোমার ভাই তো তোমাকে মারতে চেয়েছিল, তাই না হেরিয়েক? এই কথা শুনে আনিতার রূপের হেরিয়েক একদম চমকে যায়। মানে তোমরা বুঝতেই পারছো, আসলে আনিতাই ছিল হারিয়ে যাওয়া হেরিয়েক। আনিতা যখন বুঝতে পারে যে সে ধরা খেয়ে গেছে, তখন এবার সে সব সত্য কথা বলতে শুরু করে। তবে তার সত্য কথা যে এতটাই বিভৎস ছিল যা আমার কল্পনারও বাইরে। হেরিয়েক বলতে থাকে, অনেক বছর ধরে আমার আপন বাবাই আমাকে রেপ করত। আমি এই বিষয়টা আমার মাকেও বলি, কিন্তু সে মেন্টালি স্টেবল ছিল না বিধায় আমার কিচ্ছু করতে পারেনি। একদিন আমার বাবা আমাকে রেপ করার পর গলা টিপে মেরে ফেলতে যাবে, তখন আমি কোনো রকম সেখান থেকে পালিয়ে নদীর দিকে চলে আসি। আমার বাবা আমাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে। ঠিক তখনই সুযোগ পেয়ে আমি একটা লাঠি দিয়ে আমার বাবার মাথায় আঘাত করি, আর যার কারণে সে সেখানেই মারা যায়। তবে এই সকল দৃশ্য আমার ভাই মার্টিন দেখে ফেলে, যার কারণে মার্টিন আমার এই বিষয়টা নিয়ে সবসময় ব্ল্যাকমেল করত এবং প্রতিদিন আমাকে রেপ করত। এভাবেই অনেক দিন পার হওয়ার পর একদিন আমার ভাই শহরে চলে যায় পড়াশোনা করতে। এরপর থেকে আমি ভাবতে থাকি যে আমার এই অসহায়ের দিন মনে হয় শেষ হলো। কিছু প্যারেডের দিন আমি আমার ভাইকে আবারও দেখতে পাই এবং তাকে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি ভয়ে এই কথাগুলো হেনরিককে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় সে ব্যস্ত থাকায় সে আমার কথাই শোনেনি। আমি বুঝতে পারি যে আমার সাথে এবার কিছু খারাপ হতে যাচ্ছে, তাই আমি সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিই। আমাকে সেই আইল্যান্ড থেকে পালাতে বের হওয়ার জন্য সাহায্য করেছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ কাজিন আনিতা। এই অ্যাক্সিডেন্টের পর আমি পুরো 2 দিন বেসমেন্টে লুকিয়েছিলাম। যখন পরিবেশ একটু শান্ত হয় তখন আমি আনিতার গাড়ির পিছনের ডিগারে করে ওই আইল্যান্ড থেকে পালিয়ে যাই। এরপর আমি লন্ডনে চলে আসি এবং আনিতার পরিচয়ে থাকতে শুরু করি। কিছু বছর আগে আনিতা ও তার স্বামী একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমিও আমার ফ্যামিলির খোঁজ নেওয়া বন্ধ করে দিই। এই সব কথা শুনে মিকেল যেন পুরো থ হয়ে যায়। তবে মিকেল যেহেতু এই কেসটা সলভ করে ফেলেছে, তাই হেনরিক তার কথা মতন হ্যান্স এরিকের বিরুদ্ধে সকল প্রমাণ তাকে দিয়ে দেয়। ঠিক তখনই হেরিয়েক আসে হেনরিকের সাথে দেখা করতে। তারা দুজনে একে অপরকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে হেনরিকের দেওয়া প্রমাণগুলো দেখে মিকেল যেন পুরো ভরকে যায়, কারণ এখানে প্রমাণ হিসেবে কিছুই ছিল না। তখন লিজবেথ বলে, আমার কাছে একটা প্রমাণ রয়েছে যেটা আমি হ্যাক করে বের করেছি, আর সেটা সেই প্রমাণ ছিল যেটা মিকেল ডাউনলোড করে রেখেছিল। আসলে লিজবেথের জন্যই মিকেল হ্যান্স এরিকের বিরুদ্ধে কেস জিতে যায়। এরপর লিজবেথ সুইজারল্যান্ডে গিয়ে হ্যান্স এরিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় $2 মিলিয়ন চুরি করে নেয়। তখন সবাই বুঝতে পারে যে হ্যান্স এরিক কোনো ভালো মানুষ ছিল না। মুভির একদম শেষেই আমরা লিজবেথকে দেখতে পাই যে মিকেলের সাথে দেখা করার জন্য গিফট কিনছিল, কারণ ইতিমধ্যে সে মিকেলকে ভালো
ভালোবাসতে শুরু করেছে। যখন সে মিকেলের সাথে দেখা করতে তার বাড়িতে যায় তখন লিজবেথ মিকেলকে এরিকার সাথে দেখতে পায়। আর এই দৃশ্য দেখে লিজবেথ অনেক কষ্ট পায় এবং সে বুঝতে পারে যে মিকেল শুধু তার কাজের জন্য তাকে ব্যবহার করেছে। এই সব কাণ্ড দেখে লিজবেথ রাগে মিকেলের জন্য আনা গিফটটি ডাস্টবিনে ফেলে দেয়। এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটিও এখানেই শেষ হয়। মুভির লাস্টের টুইস্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর সেই সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।